আচ্ছা, আমরা হচ্ছে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে এক্সিপিয়েন্ট, ফার্মাসিউটিক্যাল এক্সিপিয়েন্ট। এবং এই চ্যাপ্টারটা হচ্ছে মেইনলি ফার্মাসিউটিক্যাল টেকনোলজি পড়ার আগে অনেক বেসিক জিনিস শেখানো হবে এখানে। এবং বেসিক ফার্মাসিউটিক্স এর মোটামুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলা যায় আর কি। তো আমরা হচ্ছে অলরেডি দুইটা চ্যাপ্টার শেষ করে ফেলছি, একটা হচ্ছে ফার্মাসি প্রফেশন আর একটা হচ্ছে প্রেসক্রিপশন। তো আজকে আমরা দেখতেছি হচ্ছে, কথা শোনা যাচ্ছে তো আমার, না? জি স্যার। জি স্যার। আজকে আমরা দেখবো হচ্ছে ফার্মাসিউটিক্যাল এক্সিপিয়েন্ট। এবং এটা হচ্ছে মেইনলি যদি প্রোডাকশনে কেউ চাকরি করতে যাও তাহলে হচ্ছে ভাইভাতে এখান থেকে অনেক কিছু জিজ্ঞেস করবে আর কি, বেসিক জিনিস। তো শুরুতে যদি দেখি তাহলে এক্সিপিয়েন্ট জিনিসটা কি, কারো কি কোনো আইডিয়া আছে এক্সিপিয়েন্ট কি জিনিস? স্যার, ড্রাগ का ড্রাগ? বল। স্যার, আমরা যখন স্যার ড্রাগ তৈরি করি, জাস্ট এপিআই দিয়ে স্যার আমরা ড্রাগটা তৈরি করতে পারি না, কারণ এপিআই খুবই সামান্য পরিমাণ হয়। কিন্তু ড্রাগের আয়তন বড় করার জন্য স্যার সেটার সাথে আমরা বাল্ক যোগ করি, স্যার সেটা স্যার এক্সিপিয়েন্ট। আচ্ছা, তার মানে বাল্কিং এজেন্ট হিসেবে আমরা যেটা ইউজ করি ওইটা একটা এক্সিপিয়েন্ট, ঠিক আছে। ওকে, সো আমরা যদি দেখি তাহলে যে কোনো ড্রাগ প্রোডাক্টই হচ্ছে দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত হয়, একটা হচ্ছে এপিআই আর একটা হচ্ছে এক্সিপিয়েন্ট। সো এপিআইটা হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, এবং এটা হচ্ছে মেইনলি ফার্মাকোলজিক্যাল অ্যাকশনটা শো করে। তার মানে হচ্ছে যখন আমরা প্যারাসিটামল একটা ট্যাবলেট খাই, প্যারাসিটামলটা হচ্ছে এপিআই। কারণ হচ্ছে কারো জ্বর হয়েছে, সে হচ্ছে প্যারাসিটামলটা খাবে, খাওয়ার পরে তার হচ্ছে জ্বরটা ভালো হবে, তার মানে প্যারাসিটামলটা তার জ্বর জ্বর ভালো করতে সাহায্য করবে। সো এখানে প্যারাসিটামলটা হচ্ছে এপিআই, এবং একটা প্যারাসিটামল ট্যাবলেটে 500 মিলিগ্রাম প্যারাসিটামল ট্যাবলেটের ওয়েট 500 মিলিগ্রাম থাকে না, দেখা গেছে যে অলমোস্ট 600 এর কাছাকাছি থাকে। তার মানে এখানে 500 প্যারাসিটামল বাদেও বাকি প্রায় 100 মিলিগ্রাম অন্য জিনিস থাকে এই প্যারাসিটামলটা ইয়াটার সাথে, এপিআইটার সাথে। সো এই যে 100 মিলিগ্রাম যে অ্যানাদার যে থিংস গুলো আছে সেগুলো কি মেইনলি আমরা বলি হচ্ছে এক্সিপিয়েন্ট। তার মানে হচ্ছে এপিআই বাদে বাকি যারা আছে তারা হচ্ছে এক্সিপিয়েন্ট, এবং এদের কোনো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন থাকবে না। এই এক্সিপিয়েন্ট গুলো কোনো ধরনের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন শো করবে না। তার মানে হচ্ছে প্যারাসিটামল ট্যাবলেটে প্যারাসিটামলে জ্বর ভালো করবে, এর সাথে যে 100 মিলিগ্রাম যা যা জিনিস আছে তারা হচ্ছে জ্বর ভালো করতে সাহায্য করবে না। বাট তারা কি করবে, তাদের কাজ হচ্ছে মেইনলি আমরা যে এপিআইটা নিচ্ছি ওই এপিআইটার ফিজিক্যাল, বায়োলজিক্যাল এবং কেমিক্যাল বিভিন্ন প্রপার্টিজ কে মডিফাই করা। কিভাবে মডিফাই করবে, এখানে তিনটা ওয়ের কথা বলা আছে। যেমন ড্রাগটা রিলিজ হইতে সাহায্য করবে, তার মানে হচ্ছে প্যারাসিটামল ট্যাবলেটটা খাওয়ার পরে ট্যাবলেট থেকে প্যারাসিটামলটা আমাদের বডিতে রিলিজ হবে এবং তারপর বডিতে অ্যাবজর্ব হবে। এই যে রিলিজ প্রসিডিউর একটা ট্যাবলেট থেকে ড্রাগের বা এপিআই এর, এটাতে হেল্প করবে হচ্ছে এক্সিপিয়েন্ট গুলা। আরেকটা বলা হয়েছে যে বায়ো অ্যাভেলেবিলিটি, বায়ো অ্যাভেলেবিলিটিতে সাহায্য করবে বলতে কি, যে বায়ো অ্যাভেলেবিলিটি ডেফিনেশন কি এটা কি আমরা জানি? স্যার আচ্ছা, খুবই বলতে ডাক্তার স্যার মানে বডিতে যতটুকু কাজ করতে স্যার। সিস্টেমিক ক্যান্সার যতটুকু স্যার ব্লাডটা পাওয়া যায়। গুড, অনেক আইডিয়াস তোমাদের দেখা যাচ্ছে। আচ্ছা, বায়ো অ্যাভেলেবিলিটি খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। বায়ো অ্যাভেলেবিলিটি হচ্ছে ব্লাডে ড্রাগের কনসেন্ট্রেশনটাকে আমরা বলি হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি। তার মানে হচ্ছে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে ব্লাডটা যেই কনসেন্ট্রেশনে যাবে সেটাকে আমরা বলি বায়ো অ্যাভেলেবিলিটি, এবং বায়ো অ্যাভেলেবিলিটির উপরেই হচ্ছে মেইনলি ড্রাগটার অ্যাকশনটা শো করে। এখন ড্রাগটার কনসেন্ট্রেশন যদি সিস্টেমিক সার্কুলেশনে বেশি হয় তাহলে সে হচ্ছে ভালো অ্যাকশন শো করবে, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে দেখা গেছে বেশি হলে আবার টক্সিসিটিও দেখা দিতে পারে। তো মেইনলি হচ্ছে ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটির উপরে তার অ্যাকশনটা হচ্ছে নির্ভর করে। তারপর এছাড়াও হচ্ছে ড্রাগটাকে যে আমরা শেলফ লাইফ বলি, যে ড্রাগকে আমরা এতদিন ধরে প্রিজার্ভ করে রাখতে পারবো, এই শেলফ লাইফের জন্য আমরা বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ ইউজ করি। এটা আমরা ফুডের ক্ষেত্রেও ইউজ করি, যে খাবারকে আম, সংরক্ষণ করার জন্য কিছুদিন ধরে আমরা হচ্ছে কি করি, প্রিজারভেটিভ অ্যাড করি। তো সিমিলার ওয়েতে ড্রাগের ক্ষেত্রেও আমরা বিভিন্ন প্রিজারভেটিভ অ্যাড করি ড্রাগের শেলফ লাইফ ইনক্রিজ করার জন্য, স্টেবিলিটি বাড়ানোর জন্য। আরেকটা হচ্ছে এজ অফ অ্যাডমিনিস্ট্রেশন, তার মানে হচ্ছে আমরা একটা ড্রাগকে বিভিন্ন ডোজেস ফর্মে ফর্মুলেট করে থাকি, যেমন একটা প্যারাসিটামলের সিরাপও আছে, ট্যাবলেটও আছে। তো এই যে বিভিন্ন ফর্ম, দেখা গেছে যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা তাকে ট্যাবলেট দিতে পারবো না, তাকে আমাদের সিরাপ দিতে হবে, কারণ হচ্ছে তার জন্য ট্যাবলেট অ্যাডমিনিস্টার করাটা খুব একটা ইজি না। সো এই যে এজ অফ অ্যাডমিনিস্ট্রেশন, যে আমরা একটা ড্রাগকে বিভিন্ন ফর্মুলেশন নিয়ে আসতেছি, এবং আরেকটা দেখা গেছে যে একজন আনকনসিয়াস পেশেন্ট, তার মানে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে, তাকে তো ট্যাবলেট খাওয়ানো যাবে না, সো তার ক্ষেত্রে দেখা গেছে ইনজেকশন ইউজ করা।
তো এই যে বিভিন্ন ধরনের ফর্মুলেশন আমরা ডেভেলপ করতেছি এজ অফ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, এটাও মেইনলি আমাদের বিভিন্ন অ্যাভেলেবিলিটি অফ এক্সিপিয়েন্ট এর কারণে হয়েছে। তার মানে বিভিন্ন এক্সিপিয়েন্ট আমাদের কাছে আছে, দ্যাটস ওয়াই আমরা একটা ড্রাগকে বিভিন্ন ভাবে ফর্মুলেট করতে পারতেছি। বুঝতে পারছি? হুম। Yes, sir. আচ্ছা, এখন এক তার মানে হচ্ছে এক্সিপিয়েন্ট গুলো হচ্ছে বিভিন্ন কেমিক্যাল। এখন একটা এক্সিপিয়েন্ট কে আমরা একাধিক পারপাস ইউজ করতে পারি বা একাধিক ডোজেস ফর্মে একটা এক্সিপিয়েন্ট বিভিন্ন কাজ করে থাকে, বা একটা কেমিক্যাল একাধিক ডোজেস ফর্মের মধ্যে বিভিন্ন রোল প্লে করে। সে ফর এক্সাম্পল এখানে একটা বলা হয়েছে যে ল্যাকটোজের কথা, যে ল্যাকটোজ হচ্ছে বেশি পরিমাণে ইউজ করা হয়। মৃন্ময় শুরুতে যে ডেফিনেশনটা দিছিল যে ড্রাগের ভলিউম ভলিউম কম থাকলে আমরা ভলিউম ইনক্রিজ করি। তার মানে হচ্ছে ড্রাগটা অল্প একটু অ্যামাউন্টে আছে, তার সাথে অন্য জিনিস অ্যাড করে আমরা এটার ভলিউম বাড়াই নিই। তো ল্যাকটোজকে আমরা এটাকে বলা হয় হচ্ছে মেইনলি বাল্কিং এজেন্ট। এই ধরনের এজেন্ট গুলো যাদেরকে আমরা অন্য ড্রাগের ভলিউম ইনক্রিজ করতে সাহায্য ইউজ করি। তো ল্যাকটোজের উদাহরণ এখানে বলা হয়েছে যে ল্যাকটোজকে আমরা এই বাল্কিং এজেন্ট বা ডাইলুয়েন্টও বলা হয়, এটাকে ডাইলিউট করতে যে ইউজ করা হয়, ডাইলুয়েন্ট হিসেবে ইউজ করতে পারি। ইন দ্য মিন টাইম হচ্ছে আমরা ইনহেলার যে ডোজ ফর্মটা আছে, তার মানে যেটাকে আমরা হচ্ছে লাং এর উপর অ্যাডমিনিস্টার করি, ইনহেলার ফর্ম আমরা অনেকেই দেখছি হয়তো বা মানুষজন নেয়। তো অ্যাজমার পেশেন্টরা মেইনলি অনেক ক্ষেত্রে দেখছি দেখা যায় যে নিতে। তো এদের ক্ষেত্রে এই যে ইনহেলারের মধ্যে যে আমাদের এপিআইটা আছে, এই এপিআইটার ক্যারিয়ার মলিকুল হিসাবেও আমরা হচ্ছে ল্যাকটোজ ইউজ করি। তার মানে হচ্ছে ল্যাকটোজকে আমরা হচ্ছে ক্যারিয়ার মলিকুল হিসাবে ইউজ করি, যাতে করে ইনহেলারের মধ্যে যে ড্রাগটা আছে সেটাকে সে হচ্ছে লাং এর সারফেসে নিয়ে যেতে পারে, ক্যারি করতে পারে। ইন দ্য মেইন টাইম আমরা এটাকে অন্য ডোজ, বিশেষ করে ট্যাবলেটের ক্ষেত্রে ল্যাকটোজকে আমরা হচ্ছে বাল্কিং এজেন্ট বা এটাকে আমরা হচ্ছে ডাইলুয়েন্ট হিসাবে ইউজ করতে পারি। তার মানে একটা এক্সিপিয়েন্ট এক এক ডোজেস ফর্মে এক এক রোল প্লে করতে পারে। এবং বিভিন্ন গ্রেড এবং টাইপের এক্সিপিয়েন্ট আমাদের বাজারে অ্যাভেলেবেল আছে। তারপরে হচ্ছে এপিআই। এপিআই কে আমরা নরমালি সলিবিলিটির উপরে বেস করে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সলিবল আর একটা হচ্ছে ইনসলিবল ড্রাগ। এখন শুরুতে যদি দেখি তাহলে ইনসলিবল ড্রাগ তার মানে হচ্ছে এরা হচ্ছে কোনো ধরনের সলভেন্টে কি হবে না, সলিবলাইজ হবে না। তাহলে এরা বডিতে অ্যাবজর্ব হবে কিভাবে? কারণ একটা ড্রাগকে অবশ্যই বডিতে যখন অ্যাডমিনিস্টার করা হয় তাদেরকে সলিবল হইতে হয়, আমাদের যে স্টোমাক আছে সেখানে সলিবল হয়, তারপরে অ্যাবজর্ব হয়। এখন ইনসলিবল ড্রাগ গুলো তো তারা হচ্ছে কি সলিবলাইজ হবে না, তার মানে হচ্ছে এরা কি করবে, ইনটেক অবস্থায় থাকবে। এবং এরা হচ্ছে মেইনলি যেটা করে অ্যাডমিনিস্টার করার পরে পার্টিকেল, স্মল পার্টিকেলে ভেঙে যায়। স্মল পার্টিকেলে ভেঙে যায় বলতে ছোট ছোট পার্টিকেলে ভাঙবে। ভাঙার ফলে দেখা গেছে কি হয়, আমরা বলছি আগেই যে একটা বড় পার্টিকেল যখন ছোট ছোট পার্টিকেলে ভেঙে যায় তখন তার সারফেস এরিয়া ইনক্রিজ করে। যে এটা আমরা আগেও ডিসকাস করছি, বড় পার্টিকেল ভাঙলে ছোট পার্টিকেল তৈরি হয় এবং ছোট পার্টিকেল গুলো সারফেস এরিয়া বেশি হয়। এবং যেহেতু এরা হচ্ছে ইনসলিবল ইন নেচার, তার মানে হচ্ছে এরা অবশ্যই লিপোফিলিক। আমরা এটা বলতে পারি না যে সলিবল হবে, তো অবশ্যই যদি সে যদি হাইড্রোফিলিক ইন নেচার হইতো তাহলে সে আমাদের যে স্টোমাক ওয়াটার আছে ওইখানে ডিজলভ হয়ে যেত। বাট যেহেতু এরা হচ্ছে ডিজলভ হয় না, তার মানে হচ্ছে এরা লিপোফিলিক ইন নেচার, তাই তো? Yes, sir. আর লাইক ডিজলভস লাইক একটা কথা আমরা অলরেডি জানি, তার মানে লিপিডের সাথে লিপিড জাতীয় জিনিসগুলা কি হবে, ডিজলভ হবে। সো এরা শুরুতে যেটা করে যে অ্যাডমিনিস্টার করার পরে ভেঙে যাবে, ভেঙে যাওয়ার ফলে সার্ফেস এরিয়া ইনক্রিজ করবে। এবং সার্ফেস এরিয়া ইনক্রিজ করার ফলে আমাদের যে স্টোমাকের সেল লাইনিং আছে, স্টোমাকের দেয়ালে ওই সেল লাইনিং এর যে সেলের স্ট্রাকচারটা আছে, সেল সার্ফেসটা আছে, ওইটাও কাইন্ড অফ লিপোফিলিক ইন নেচার হয়। তো এতে করে দেখা গেছে কি হয় যে এরা হচ্ছে লাইক ডিজলভস লাইক থিওরি অনুযায়ী এরা হচ্ছে কি করে স্মল পার্টিকেল আকারে আমাদের সেলের ভিতরে ঢুকে যেতে পারে। আর সলিবল ড্রাগ গুলো হচ্ছে মেইনলি সলিবলাইজ হবে এবং সলিবলাইজ হওয়ার ফলে হচ্ছে এরা হচ্ছে বডিতে কি হবে, অ্যাবজর্ব হবে। এবং লিপোফিলিক ড্রাগের ক্ষেত্রে বায়োঅ্যাভেলেবিলিটি ডিপেন্ড করবে হচ্ছে তিনটা জিনিসের উপরে। এটা হচ্ছে ফর্মুলেশন, যে আমরা এটাকে কোন ফর্মে দিচ্ছি, তারপরে হচ্ছে ফর্মুলেশন বলতে কোন ফর্মে দিচ্ছি এবং এর মধ্যে কি কি ধরনের এক্সিপিয়েন্ট আছে। ফর্মুলেশন মেইনলি বলতে এটাই বোঝায় যে ট্রাককে তৈরি করতে আমরা বিভিন্ন ধরনের ফর্মুলারিজ ফলো করি, যেমন হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপিয়া ফলো করি বা ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া ফলো করি। এবং এখানে লেখা থাকে যে প্যারাসিটামল 500 মিলিগ্রাম বিপি ইউএসপি এরকম লেখা থাকে সামনে, যে কোন ফর্মুলারিজ ফলো করে সে হচ্ছে এটাকে তৈরি করছে। তারপর হচ্ছে গ্রানুলেশন মেথড। গ্রানুলেশনটা হচ্ছে মেইনলি দুই ভাবে করা হয়, একটা হচ্ছে ড্রাই গ্রানুলেশন আর একটা হচ্ছে ওয়েট গ্রানুলেশন। এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করবো যে গ্রানুলেশন কি, কেন দরকার। গ্রানুলেশনের যদি সহজ একটা উদাহরণ দেই তাহলে বলা যায় যে আমরা দেখবা যে অনেক ক্ষেত্রে বাপা পিঠা, মানে পিঠা তৈরি করার ক্ষেত্রে
আমরা কি করি পাউডার মানে ময়দাটাকে ডিরেক্টলি ইউজ করি না, আমরা যেটা করি সেটাকে কি করি আগে পানি দিয়ে ছোট ছোট আহ ইয়াতে পরিণত করি, গ্রানিউলসে পরিণত করি বা দানায় পরিণত করি, দেখছি তো আমরা তাই না? শীতকালে যখন পিঠা খাই দেখা গেছে যে আমরা কি করি, এই যে এই টাইপের ময়দা বা এই যে থাকে এদেরকে হচ্ছে আমরা পানি দিয়ে ছোট ছোট পার্টিকেলে কনভার্ট করে নেই। এখন কেন করি, কারণ হচ্ছে ময়দাটা হচ্ছে খুবই ফাইন পার্টিকেল, তার মানে হচ্ছে খুবই কি বলা যায় টাইনি পার্টিকেল। এখন তুমি যদি উপর থেকে ময়দা মনে করো আস্তে আস্তে ছাড়তে থাকো, তাহলে দেখবে যে এরা হচ্ছে একটা পিরামিডের মতো একটা স্ট্যাক তৈরি করছে, মানে একবার উঁচা, তার মানে হচ্ছে এদের মধ্যে গড়িয়ে পড়ার যে প্রপার্টি এটা কি খুবই কম। তাই তো তারা হচ্ছে কি করছে একটা বড় স্ট্যাক তৈরি করছে। এখন তুমি যদি এই সেম ময়দাটাকে একটু পানি মিক্স করে ওই যে পিঠা তৈরি করার সময় যেরকম গ্রানিউল তৈরি করে নিই আমরা, বিশেষ করে হচ্ছে শীতকালে বাফু পিঠা খাওয়ার সময় আমরা যেটা করি আর কি, তো এই ক্ষেত্রে যেটা করি যে দেখো ওই গ্রানিউলস গুলাকে যদি আমরা উপর থেকে ছেড়ে দিই তাহলে তাদের মধ্যে ফ্লোটা হবে অনেক বেশি, তার মানে তারা হচ্ছে লম্বা বা পিরামিডের মতো স্ট্যাক তৈরি করবে না, তারা যেটা করবে তারা হচ্ছে গড়ায় পড়বে, ছড়ায় যাবে। তার মানে হচ্ছে তাদের মধ্যে ফ্লো প্রপার্টিটা বেশি। এখন এই ফ্লো প্রপার্টি কেন দরকার, কারণ আমরা যখন ট্যাবলেট তৈরি করি, ট্যাবলেট তৈরি করার ক্ষেত্রে আমরা হচ্ছে একটা ছোট ছিদ্র থাকে যেটাকে আমরা ডাই বলি, এটা আমরা পরেও দেখবো। এই ছিদ্রের ভিতরে আমরা পাউডার গুলা দেই। এটা তো ম্যানুয়ালি দেওয়া হয় না, মেশিন দেয় আর কি। দিয়ে উপর থেকে একটা পাঞ্চ আছে, সেটা হচ্ছে চাপ দেয়, নিচে আরেকটা পাঞ্চ আছে যেটাকে উপরের পাঞ্চটাকে আপার পাঞ্চ বলা হয়, নিচের পাঞ্চটাকে বলা হয় হচ্ছে লোয়ার পাঞ্চ। তো যখন উপরের পাঁচটা চাপ দেয় ওই পাউডারটাকে তখন ওটা ট্যাবলেট হয়ে যায়, এবং নিচের পাঁচটা তখন নিচ থেকে ধাক্কা দিয়ে কি করে ট্যাবলেটটাকে বের করে দেয়। এখন এদের যদি ফ্লো প্রপার্টিটা ঠিক না হয়তো, এই যে যেই পাউডারটাকে আমরা ইউজ করতেছি, তাহলে কি হইতো যে ওই যেই ছিদ্রটার ভিতরে আমরা দেই পাউডারটাকে, ওই ছিদ্রটা দেখা গেছে যে সব সময় ফুল হইতো না। এক সময় দেখা গেছে খুব বেশি পাউডার ঢুকে যাইতো, এক সময় কম পাউডার ঢুকে যাইতো। ছিদ্রটার তো একটা অবশ্যই কি আছে, মেজার আছে, যে এটাতে অবশ্যই 5 মিলিগ্রামের জন্য যতটুকু পাউডার দরকার ততটুকু পাউডার ওইটার ভিতরে কি করতে পারবে, অ্যাকোমোডেট করতে পারবে। তো দেখা গেছে যে কখনো তোমার ফ্লোর প্রপার্টি ঠিকঠাক না হলে দেখা গেছে কখনো কম পাউডার ঢুকে যাইতো, কখনো বেশি পাউডার ঢুকে যাইতো। এতে করে দেখা গেছে ওয়েট ভ্যারিয়েশন হইতো, যে একটা ট্যাবলেটের মধ্যে প্যারাসিটামল আছে হচ্ছে 500 মিলিগ্রামই, আবার আরেকটাতে আছে 450 মিলিগ্রাম, আরেকটাতে আবার 600 মিলিগ্রাম। তার মানে হচ্ছে ভ্যারিয়েশনটা অনেক বেশি হতো। সো গ্রানুলেশন প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা নর্মালি দুই ভাবে করা হয়, একটা হচ্ছে ড্রাই গ্রানুলেশন, ওয়েট গ্রানুলেশন। এই দুইটা কি জিনিস এটা আমরা পরের স্লাইডে দেখবো। গ্রানুলেশন কি বুঝছি? না স্যার, ইয়েস বোঝো নাই স্যার। কি বলো? স্যার আমি বুঝি নাই স্যার। আচ্ছা, কাউসার বোঝো নাই। শীতকালে পিঠা খাও তো বাসায় নাকি? জি স্যার। কি কি পিঠা খাও বলো তো দেখি। মানে ইন্ডিজেনাস বলা যায়, মানে তুমি শীতকালেই খাওয়া হয় আর খাওয়া হয় না। স্যার ভাপা পিঠা, পুলি পিঠা এইসব। এখন বাফুফিটা তৈরি করার ক্ষেত্রে তুমি দেখো না যে যেই ময়দাটা বা ইটা ইউজ করে ওইটাকে তোমার হচ্ছে আগে ছোট ছোট ইতে পরিণত করে পানি দিয়ে, দেখছো? জি স্যার। মানে একবারে তোমার ডিরেক্ট ময়দাকে তো তুমি চিনি বা হচ্ছে তোমার দিয়ে তুমি হচ্ছে ডিরেক্টলি ওটাতে স্টিমের উপরে দিয়ে দাও না, এরকম তো হয় না। এটাকে আগে পানি দিয়ে কি করা হয়, ছোট ছোট ইসে পরিণত করা হয়, পার্টিকেলে কনভার্ট করা হয়, তারপরে ওইটাকে হচ্ছে বিভিন্ন ধরনের চিনি বা ইটি দিয়ে তারপর হচ্ছে বানানো হয় পিঠা। এটার কারণ কি, কারণ হচ্ছে ওই যে পার্টিকেল বানানোর ফলে তুমি যখন এটাকে স্টিম বা হিটের উপরে দিবা তখন তুমি যদি ময়দা দাও ডিরেক্টলি তাহলে ওটার ভিতরে ফাঁকা জায়গা থাকবে না। তুমি যদি ওইটাকে ছোট ছোট করে দিয়ে দাও তাহলে দেখা গেছে তুমি স্টিমের উপরে রাখলে দেখা গেছে যে ওই যে হিটটা উঠে ওইটা হচ্ছে একবারে ভিতর দিয়ে সবগুলা জায়গাতে পৌঁছায় যাবে। ঠিক আছে, তার মানে ওখানে ছিদ্র থাকবে মাঝখানে অনেক বড় বড়। এখন গ্রানুলেশনটা বলছি হচ্ছে মেইনলি তুমি ওই পাউডারটাকে ওই ছোট দানায় পরিণত করাটাকে আমরা বলি হচ্ছে গ্রানুলেশন। কেন করি এটা আমরা পরে দেখবো, আরো স্লাইডে ইমেজ আছে, দেখলে বুঝবা ডিরেক্টলি যে এখানে যেটা হয় করি হচ্ছে, কারণ হচ্ছে কি পাউডারের ফ্লো প্রপার্টি, তার মানে হচ্ছে তুমি ময়দা উপর থেকে ফেললা আর বালি ফেললা, কোনটা বেশি হাইট হবে? ময়দার বেশি হাইট হবে না বালির চাইতে? মানে তুমি যদি উপর থেকে ময়দাকে ফেলতে থাকো, মনে করো তুমি একটা পাত্রের মধ্যে ময়দা নিলা এবং আরেকটা পাত্রে বালি নিলা, দুইটাকেই সেম হাইট থেকে তুমি হচ্ছে ছাড়তে থাকলা কোন একটা সারফেসের উপরে, তাহলে ময়দাটা দেখবে হচ্ছে মনে করো উঁচা, বেশি উঁচা হবে বালির চাইতে, বালিটা ছড়ায় যাবে। এটা বুঝছি। জি স্যার। কেন হবে, কারণ হচ্ছে ময়দার মধ্যে ময়দার পার্টিকেল গুলো খুবই ছোট,
এবং ছোট হওয়ার কারণে তাদের ফ্লো প্রপার্টি খুব একটা বেশি ভালো হয় না, তার মানে তারা ফ্লো করে না, গড়ায় পড়ে না। তারা দেখা গেছে একটার সাথে লেগে লেগে উঁচা পিরামিডের মতো তৈরি করবে। আর বালির পার্টিকেল গুলো বড় হওয়ার কারণে তারা দেখা গেছে উপর থেকে ছাড়ার সময় তারা হচ্ছে ছড়ায় পড়বে। ঠিক আছে, এবং এটাকে আমরা বলি হচ্ছে ফ্লো প্রপার্টি। এবং ট্যাবলেট তৈরি করার ক্ষেত্রে ফ্লো প্রপার্টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফ্লো প্রপার্টি ঠিকঠাক না হলে, আমরা একটু পরে ছবি দেখবো যে ডাইম যে যে ছিদ্র বললাম, আপার পন্স লোয়ার পন্স, এগুলো স্যার কথা স্যার কেটে কথা কেটে বোঝা যাচ্ছে। যাচ্ছে না তো স্যার। আমার কথা বোঝা যাচ্ছে না? জি স্যার, ক্লিয়ার আছে স্যার। কেটে আচ্ছা স্যার, যাদের সমস্যা ক্লিয়ার হচ্ছে আছে তারা স্যার। মেবি নেটওয়ার্ক, নিজেদের নেটওয়ার্ক একটু চেক করো। বাকিরা যদি আমার কথা বুঝো তাহলে আমার এখান থেকে প্রবলেম নাই আর কি। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? বাকিরা বুঝতেছো তো? জি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা, তার মানে যাদের শুনতেছো না তারা হচ্ছে একটু বের হয়ে আবার জয়েন করো। আচ্ছা, সো গ্রানুলেশনটা বুঝছি, আরো বুঝবো, এটা সামনে ছবি দেখলে হয়তো বুঝবো। ঠিক আছে, আচ্ছা, এটা দুইটা মেথড সম্পর্কে আমরা সামনে আলোচনা করব। আর তারপরে হচ্ছে মেথড অফ ট্যাবলেটিং। ট্যাবলেটটা দুইটা ভাবে তৈরি করা হয়, একটা হচ্ছে কম্প্রেশন আর একটা হচ্ছে কম্প্যাকশন। এগুলো যখন ট্যাবলেট ফর্মুলেশন পড়াবে তখন ডিটেল পড়াবে, কম্প্রেশন কি কম্প্যাকশন কি। সো জাস্ট এর নাম দুটো আগে জেনে রাখবে এখান থেকে। আচ্ছা, সলিবল ড্রাগের ক্ষেত্রে আমরা অলরেডি বলে ফেলছি যে সলিবল ড্রাগের অ্যাবজর্পশনটা ডিপেন্ড করবে হচ্ছে মেইনলি তার সলিবিলিটির উপর। যদি সে সলিবল, হাইলি সলিবল হয়ে যায় এবং খুব দ্রুত সলিবল হয়, তার মানে তুমি ট্যাবলেটটা নিলে, নেওয়ার পরে উইদিন হাফ এন আওয়ার দেখা গেছে সে সলিবল হয়ে গেল, তাহলে দেখা গেছে কি হবে যে তার বডিতে অ্যাবজর্পশন খুব দ্রুত হবে এবং সে খুব দ্রুত ফার্মাকোলজিক্যাল অ্যাকশন শো করবে। এবং এই সলিবিলিটিটাকে তোমার ফ্যাসিলিটেট করার জন্য বাজারে এখন অনেক ধরনের ফর্মুলেশন আছে, যেমন নাপা র্যাপিড এর কথা আমরা অনেকেই জানি, যে খুব দ্রুত কাজ করে। এর কারণ হচ্ছে কি, জাস্ট ওটা বডিতে নেওয়ার সাথে সাথে ওটা ভেঙে যাবে এবং খুব দ্রুত সলিউশন ফর্ম করে ফেলবে। এতে করে বডিতে খুব দ্রুত অ্যাবজর্ব হবে এবং হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন শো করবে। সো যে কোনো ড্রাগকে ফর্মুলেশন সিলেক্ট করার আগে ড্রাগটার ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ স্টাডি করা গুরুত্বপূর্ণ, যে ড্রাগটা আসলে কি সলিবল হবে, ইনসলিবল হবে। যদি ইনসলিবল হয় তাহলে তাকে কোন ডোজ ফর্মে আমরা দিব। তো এই ব্যাপারগুলো আগে একটু ঠিক করে নেয় এবং কোন কোন এক্সিপিয়েন্ট আমরা তার জন্য সিলেক্ট করব, এটা গুরুত্বপূর্ণ। এপিআই এর প্রপার্টিজ, যদি একটা এপিআই এর আইডিয়াল প্রপার্টিজ বলা হয় তাহলে এপিআই কে অবশ্যই হাইলি পিওর হইতে হবে, স্টেবল হইতে হবে, এবং এটা এক্সিপিয়েন্ট এর সাথে কোনো ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন করবে না। দেখা গেছে তোমার যদি এপিআই এক্সিপিয়েন্ট এর সাথে কেমিক্যাল রিঅ্যাকশন করে ফেলে, দেখা গেছে যে অনেক অন্য থার্ড একটা মলিকিউল জেনারেট করতে পারে, যেটা হচ্ছে বডির জন্য ক্ষতিকারক। এবং এটার ভলিউমটা অবশ্যই কি হইতে হবে, সাফিসিয়েন্ট হইতে হবে, যাতে করে ইউ ক্যান ফর্মুলেট ইট ইন এনি ডোজ ফর্ম। তার মানে হচ্ছে ভলিউমটা অবশ্যই সাফিসিয়েন্টলি হইতে হবে যাতে করে তুমি এটাকে কোনো ডোজ ফর্মে কনভার্ট করতে পারো। দেখা গেছে যে অনেক সময় ভলিউম কম হলেও আমরা এটাকে ওই যে ডাইলুয়েন্ট দিয়ে তারপরে ঠিক করে নিই। তারপর হচ্ছে পার্টিকেল গুলো ইউনিফর্ম হইতে হবে। ফ্লো প্রপার্টি দেখো, ফ্লো অ্যাবিলিটির কথা বলা হয়েছে, ফ্লো অ্যাবিলিটি ভালো হইতে হবে। ময়েশ্চার কন্টেন্ট ইজ এ গুড সোর্স অফ মাইক্রোবিয়াল গ্রোথ। তার মানে হচ্ছে কোন একটা ড্রাগের মধ্যে যদি ময়েশ্চার কন্টেন্ট বেশি থাকে তাহলে সেখানে মাইক্রোবস বেশি জেনারেট করতে পারে বা গ্রো করতে পারে। সো ময়েশ্চার কন্টেন্ট থাকা যাবে না। এবং অর্গানোলেপটিক্যালি গুড হইতে হবে, তার মানে হচ্ছে তার কালার, তারপরে অর্ডার, টেস্ট, এগুলা সুন্দর হইতে হবে, কারণ এগুলা সুন্দর না হইলেও তোমার চ্যালেঞ্জিং। যেমন হচ্ছে মেট্রোনিডাজলের ক্ষেত্রে দেখা গেছে তিতা স্বাদ হওয়ার কারণে ওটা সিরাপ ফর্মুলেট করা খুবই ঝামেলা, সিরাপ তৈরি করা কষ্টকর হয়ে যায়। কারণ ট্যাবলেট ফর্মে তোমার তিতা স্বাদটা যতটা না তোমার টেস্ট করতে পারে, সেন্স করতে পারে, দেখা গেছে যে যদি সিরাপ ফর্মে দাও বা লিকুইড ফর্মে দাও তাহলে আরো দেখা গেছে যে ড্রাগটা বেশি ইন্টারেক্ট করে টেস্ট বাডের সাথে, এতে করে তোমার তিতা স্বাদটা আরো বেশি তুমি ফিল করতে পারো। সো এক্সিপিয়েন্টের ডেফিনেশন যদি কাউকে জিজ্ঞেস করা হয় এখন বলতে পারবা এক্সিপিয়েন্ট, হোয়াট ইজ এক্সিপিয়েন্ট? বলো, যে কোনো একজন, ফিল ফ্রি, সাহস করে বলে ফেলো, সহজ জিনিস। বলো, দীপ্ত বল নাকি গাউসুল বলবা? গাউসুল বল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এক্সিপিয়েন্টটা হচ্ছে স্যার একটা, মানে হচ্ছে একটা ওষুধের এপিআই এর সাথে স্যার এক্সট্রা ভাবে যেটা অ্যাড করা হয় স্যার, যেটা হচ্ছে যেটার জন্য যার যার কোনো ওষুধটাকে নন দেখতে হচ্ছে। জি স্যার। স্যার যার কোনো কোনো এফেক্ট ফার্মাকোলজিক্যাল অ্যাকশন থাকবে না, থাকবে। এফেক্ট হ্যাঁ, থাকবে না, কিন্তু ওইটা হচ্ছে হেল্প করবে ওষুধটাকে সলিউবল বা জায়গা মতো পৌঁছানোর জন্য, বা স্যার এরকম আর কি। গুড। আচ্ছা, বুঝতে পারছো তার মানে।
ওকে, সো আইডিয়াল প্রপার্টিজ যদি বলা হয় এক্সিপিয়েন্টের, আচ্ছা এক্সিপিয়েন্টের আইডিয়াল প্রপার্টিজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে পরে অনেকগুলা জিনিসেরই বিভিন্ন ধরনের এক্সিপিয়েন্টের আমরা আইডিয়াল প্রপার্টিজ পড়বো। মোরলেস সবারটা আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স এর সাথে মিলে যাবে। এখন আইডিয়াল প্রপার্টিজ অবশ্যই তাকে কেমিক্যালি স্টেবল হইতে হবে। তার মানে হচ্ছে তুমি যখন এটাকে ফর্মুলেশনে দিবা লং টাইম সে হচ্ছে কি থাকবে, স্টেবল থাকবে, এবং ড্রাগের সাথে তার কোনো ইন্টারাকশন থাকবে না, যেহেতু সে নট অনলি নট নন ফার্মাকোলজিক্যাল অ্যাকশন বাট অলসো সেটা কি হবে, কেমিক্যালি ইনার্ট টাইপ হবে, কোনো ধরনের রিয়েক্ট করবে না কারোর সাথে, ড্রাগের সাথে। এবং অন্য যে এক্সিপেন্ট গুলো আছে, সে ফর এক্সাম্পল একটা ফর্মুলেশনের জন্য তোমার বিভিন্ন ধরনের এক্সিপেন্ট ইউজ করা হয়, যেমন ট্যাবলেটের ক্ষেত্রে কি কি ইউজ করা হয় এটা আমরা একটু পরেই দেখবো। সো এই যে এক বিভিন্ন ধরনের, যেমন প্রিজারভেটিভ তুমি ইউজ করতে পারো, কালার ইউজ করতে পারো, সুইটেনার্স ইউজ করতে পারো, তারপর হচ্ছে ডিসইন্টিগ্রেটিং এজেন্ট, বাল্কিং এজেন্ট, অনেক ধরনের এজেন্টস আছে। সো এই যে বিভিন্ন ধরনের এজেন্ট তুমি একটা ফর্মুলেশন ইউজ করতেছো, এরা অবশ্যই কি করবে না, একটা একটার সাথে ইন্টারেক্ট করবে না। এবং হিউম্যান বডিতেও সে ইনার্ট হবে, তার মানে হচ্ছে হিউম্যান বডিতে যাওয়ার পরেও সে কোনো ধরনের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন শো করবে না। আর লাস্টলি যেটা, সেটা হচ্ছে অবশ্যই অর্গানোলেপটিক্যালি তাকে সাউন্ড হইতে হবে, তার মানে হচ্ছে তার কালার, তার স্মেল, তার হচ্ছে odorটা অবশ্যই কি হইতে হবে, প্লিজিং হইতে হবে, মানে হচ্ছে অ্যাকসেপ্টেবল হইতে হবে। এবং অলমোস্ট বাজারে প্রায় 800 টাইপের হচ্ছে এক্সিপিয়েন্টস আর অ্যাভেলেবেল মার্কেটে এখন। সো এটা হচ্ছে এক্সিপিয়েন্ট। এক্সিপিয়েন্ট কি কি কাজ করে কেউ বলো তো দেখি, একটা একটা করে এক্সিপিয়েন্ট কেন আমরা ইউজ করি, বলো, একজন একজন করে বলতে থাকো। দীপ্ত বলো স্যার একটা শুরুতে। আমরা যে স্যার ট্যাবলেট গুলো জ- বানাবো ওগুলো ওগুলো স্যার নির্দিষ্ট একটা আকার দেওয়ার জন্য স্যার, আর একটা শেপ দেওয়ার জন্য, শেপ হ্যাঁ, দেওয়ার জন্য। আরো। আর বাচ্চাদের স্যার এক্সিপেন্ট, বিভিন্ন ধরনের কালারফুল এক্সিপেন্ট ইউজ করা হয়, এগুলো বাচ্চাদের অ্যাট্রাকটিভ করে, হুম, তারা তো তার মানে বাচ্চারা মেডিসিন হচ্ছে, খেতে চায় না। হ্যাঁ, তার মানে পেশেন্ট কমপ্লায়েন্স বলা যায়, বলা হয় আর কি এটাকে, যদি আমরা মানে টার্মিনোলজি, রাইট টার্মিনোলজি ইউজ করি। তার মানে হচ্ছে তোমার পেশেন্ট কমপ্লাই করবে, যে তুমি যে ড্রাগটা দিছো তার ড্রাগটা দেখতে। বিশেষ করে দেখবা যে বাজারে গিয়ে তুমি যখন বাচ্চারা ফার্স্ট ব্রাশ করা শেখে, তো তুমি যদি বাচ্চাদেরকে নিয়ে গিয়ে ব্রাশটা কিনে দাও, যে তার চয়েস মতো, তাকে তুমি অনেকগুলা ব্রাশ দেখালা, সে বললাম আমি এটা নিবো, যদি তাকে তুমি ওইটাই কিনে দাও, তখন দেখবা যে তার ব্রাশ করার একটা টেন্ডেন্সি বেড়ে যায়, জি যে স্যার। আচ্ছা, মানে তার মধ্যে একটা তৈরি হয়। সো হ্যাঁ, এটা হচ্ছে একটা কথা বাচ্চাদের ক্ষেত্রে। তারপর ফ্লেভার, যেমন আমরা অনেক ফ্লেভার ইউজ করি বলছি, তো ফ্লেভারটা যদি বাচ্চাদের জন্য কি হয়, মানে অ্যাট্রাকটিভ হয়, যে তারা এটা পছন্দ করতেছে, তাহলে সেই ওষুধটা খাইতে চাবে। ঠিক আছে, আচ্ছা আর কি হইতে পারে? স্যার অনেক মেডিসিনে স্যার শেপ দেয়া থাকে, যেমন স্যার বাচ্চাদের সিবিটে আর কি একটা পান্ডা দেয়া থাকে, ওইটা আসলে আর হার্টের এক্সিপিয়েন্ট না, কোনো ওইটা চোখ। আসলে শেপটা মেইনলি ডিপেন্ড করে হচ্ছে তোমার যেই তুমি ইসের উপর বানাবা, মানে তুমি যেই ওই যে ডাই বললাম, মানে যেই ইয়ার মধ্যে হোলের ভিতরে হচ্ছে তুমি পাউডারটা দিয়ে তারপর প্রেসার দিয়ে ট্যাবলেটটা বানাবা, ওই হোলের শেপের উপর মেইনলি ডিপেন্ড করে ওষুধের শেপটা। তো ওইটা মেইনলি আসলে এক্সিপেন্ট ডিটারমাইন করে না যে শেপ কেমন হবে। আচ্ছা, আর কেউ? অনেকগুলো জিনিস তো স্যার বলো। ওষুধের স্যার টেস্ট টেস্ট করার জন্য, যে অনেক ওষুধ তো অনেক তেতো থাকে, সেটা টেস্ট, যাতে হ্যাঁ, কম। টেস্ট মাস্ক করার জন্য, যে বাজে টেস্ট হলে কোনো টেস্টটাকে যাতে আমরা মাস্ক করতে পারি, এটা একটা হ্যাঁ গুরুত্বপূর্ণ পয়েন্ট আশিক বলছো। তারপর মেয়েদের মধ্যে কেউ ট্রাই করো, নাকি মাথায় আসতেছে না কিছু? দীপ্ত তো অলরেডি এটা বললা। দীপ্ত কই, দীপ্ত কি আছে? দীপ্ত না, সরি, ইসে মিন্ময় একটা বলছিল শুরুতেই একবারে যখন এক্সিপিয়েন্টের ডেফিনেশন আসছিল, যে ওষুধের পরিমাণ যদি কম হয়, মানে এপিআই এর পরিমাণ যদি একেবারেই অনেক কম, কোন একটা ডোজে দেখা গেছে তুমি একবারই কম অ্যামাউন্টের এপিআই ইউজ করো, তো ওই এপিআইটার অ্যামাউন্ট ইনক্রিজ করার জন্য, বা দেখা গেছে অত অল্প অ্যামাউন্টের ওষুধ তুমি নিতে পারবে না, তো ওই ওষুধটার অ্যামাউন্ট বাড়ানোর জন্য আমরা এক্সিপিয়েন্ট ইউজ করি। আচ্ছা, তারপর আরো আরো কিছু বলছি, যে ড্রাগ যে আমাদের বডিতে যাওয়ার পর ভাঙবে, যেটা ডিসইন্টিগ্রেন্ট মানে ইন্টিগ্রেশন বলি, এই ভেঙে যাওয়াটাও এক্সিপিয়েন্টের উপর ডিপেন্ড করে। এক্সিপিয়েন্ট যদি তুমি ইউজ করো এমন যে সে খুব দ্রুত ভেঙে যাবে ট্যাবলেট মানে বডিতে যাওয়ার পরে, তাহলে সে খুব দ্রুত ভাঙবে। সো ডিসইন্টিগ্রেশনটাও হচ্ছে এক্সিপিয়েন্টের উপর। স্যার শোনা যাচ্ছে না স্যার। হ্যালো। ওয়েট কর, রেকর্ড হচ্ছে, ওয়েট করি আমরা।
বলবা যে স্যার শুনতেছি। হ্যালো। না শোনার কথা না, কারণ আমার এখানে নেট স্পিড খুব একটা খারাপ না। আচ্ছা, এবং স্টেবিলিটি আমরা বলছি যে ড্রাগ যে স্টেবিলিটি কেমন স্টেবল হবে, তার মানে হচ্ছে তার শেলফ লাইফ কেমন হবে। ঠিক আছে, এটাও কিন্তু এক্সিপিয়েন্টের উপর ডিপেন্ড করে। মেইনলি হচ্ছে প্রিজারভেটিভ টাইপ বিভিন্ন ধরনের এক্সিপিয়েন্ট আমরা ইউজ করি, এটার উপর ডিপেন্ড করে। ক্লাসিফিকেশন অফ এক্সিপিয়েন্ট যদি আমরা বলি, তাহলে এক্সিপিয়েন্ট কে অ্যাকর্ডিং টু অবজেক্টিভ অফ এডিশন, তার মানে হচ্ছে একটা ডোজেস ফর্মে আমরা কেন এক্সিপিয়েন্টটাকে ইউজ করতেছি, এটার বেসিসে ড্রাগ এক্সিপিয়েন্টকে আমরা 5টা ক্লাসে ভাগ করতে পারি। ফার্স্ট ক্লাসটা হচ্ছে ড্রাগ রিলিজ। এই এক্সিপিয়েন্ট গুলা বা এই ক্লাসের এক্সিপিয়েন্ট গুলার কাজ হচ্ছে যে ডোজেস ফর্মটা আমরা অ্যাডমিনিস্টার করতেছি, ও ডোজেস ফর্ম থেকে ড্রাগটাকে রিলিজ হতে বা এপিআইটাকে রিলিজ হতে সাহায্য করবে। মানে তার মানে হচ্ছে ডোজেস ফর্ম থেকে বের হইতে সাহায্য করবে। এর মধ্যে কি কি আছে, একটা হচ্ছে ডিসইন্টিগ্রেটিং এজেন্ট, যেটা আমরা অলরেডি বলছি যে ড্রাগটাকে ভাঙতে সাহায্য করে। আর একটা হচ্ছে কোটিং এজেন্ট। কোটিং এজেন্টটা কি, কোটিং নিয়ে আমরা ডিটেইল পড়বো সামনে। কোটিং এজেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, দেখবা অনেক কোটিংটার অনেক পারপাস আছে, নট অনলি যে ড্রাগ রিলিজ হবে এইটাই না। কোটিং দিয়ে আমরা হচ্ছে যে কন্ট্রোল করতে পারি যে ড্রাগটা কোথায় গিয়ে রিলিজ হবে, তার মানে সাইট স্পেসিফিক করতে পারি যে ড্রাগটা স্টোমাকে রিলিজ হবে নাকি স্মল ইন্টেস্টাইনে রিলিজ হবে নাকি কোথায় গিয়ে রিলিজ হবে। এটা আমরা কোটিং এর মাধ্যমে ডিটারমাইন করতে পারি। এছাড়াও কোটিং এর একটা গুরুত্বপূর্ণ ইউজ আছে, সেটা হচ্ছে দেখবা অনেক ট্যাবলেটই যখন হাতে নিবা দেখবা হচ্ছে গ্লসি টাইপ একটা মানে অ্যাপিয়ারেন্স আসে, তার মানে হচ্ছে শাইনি একটা অ্যাপিয়ারেন্স আসে। দেখবা যে উপরে চিকচিক করতেছে বা উপরের মানে সারফেসটা অনেক মসৃণ। এই যে মসৃণ, এই মসৃণ ভাবটা আসে হচ্ছে কোটিং করার কারণে। এবং এটা করা হয় কারণ হচ্ছে ট্যাবলেট যখন বানানো হয় তখন হচ্ছে ট্যাবলেটটা দেখতে সুন্দর হয় না, সো কোটিং করে দিলে দেখতে অনেক শাইনি গ্লসি হয়। এবং কোটিংটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পেশেন্ট, এটা হলো আমরা পড়বো সামনে হয়তো আরো ডিটেল। স্টেবিলিটির জন্য আমরা কি ইউজ করি, স্টেবিলিটির জন্য আমরা হচ্ছে প্রিজারভেটিভ ইউজ করি। তারপর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করি। অ্যান্টিঅক্সিডেন্টটা হচ্ছে মেইনলি অক্সিডেশন থেকে ড্রাগটাকে প্রোটেক্ট করার জন্য। আর প্রিজারভেটিভ তো আমরা জানি মাইক্রোবস থেকে বা যে কোনো ধরনের কন্টামিনেন্ট থেকে আমাদের ড্রাগটাকে প্রিজার্ভ করে। প্রসেস এইটটা কি, প্রসেস এইট হচ্ছে এটা হচ্ছে মেইনলি বিভিন্ন ধরনের ফর্মুলেশনকে বানাইতে সাহায্য করে এরা, যেমন হচ্ছে বাইন্ডার্স, লুব্রিক্যান্টস, গ্লাইডেন্টস, সবগুলো আমরা ওয়ান বাই ওয়ান পড়বো। ডোজ অ্যাকিউরেসির জন্য ডাইলুয়েন্টস এবং বাল্কিং এজেন্ট ইউজ করি। আর অর্গানোলেকট্রিক কমপ্লায়েন্সের জন্য আমরা ইউজ করি হচ্ছে কালারিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট এবং সুইটেনার্স। এগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখবো, সো তখন ক্লিয়ার হয়ে যাবে। ট্যাবলেট ফর্মুলেশনের জন্য আমাদের যেই এক্সিপিয়েন্ট গুলা মেইনলি আমাদের দরকার সেগুলো আমরা এখানে লিস্ট করছি, যেমন হচ্ছে ডাইলুয়েন্টস লাগবে, বাইন্ডার্স এন্ড অ্যাডহেসিভ লাগবে, ডিসইন্টিগ্রেটিং এজেন্ট লাগবে, লুব্রিক্যান্টস লাগবে, কালারিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট, কোটিং এজেন্ট। এগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। ডাইলুয়েন্টস শুরুতে যেটা, সেটা হচ্ছে ডাইলুয়েন্টস। মৃন্ময় একটা কথা অলরেডি বলছিল যে কোন একটা ড্রাগ যখন খুবই অল্প অ্যামাউন্টের ডোজ হয়, সে ফর এক্সাম্পল একটা ড্রাগের ডোজ হচ্ছে 5 মিলিগ্রাম, তার মানে একটা ট্যাবলেটের মধ্যে 5 মিলিগ্রাম ওই এপিআইটা থাকবে। এখন তুমি যদি ডিরেক্টলি বলো যে 5 মিলিগ্রামকে আমি হচ্ছে ট্যাবলেট বানাবো, অসম্ভব। মানে এত অল্প অ্যামাউন্টকে তুমি ট্যাবলেট বানাইতে পারবে না, কারণ ওইটা দেখা গেছে ওই তোমার ওই মেশিনের গায়ে লেগে যাবে। সো এটার জন্য যেটা করা হয় যে ডাইলুয়েন্টস গুলাকে মেইনলি ইউজ করা হয়। ডাইলুয়েন্টের কাজগুলো হচ্ছে কি, এরা জাস্ট ভলিউম বাড়াবে। যে তুমি মনে করো কি করলা যে ওষুধটা তুমি বডি ট্যাবলেট বানাবা, বাট ওষুধটা হচ্ছে তুমি 5 মিলিগ্রাম না বানিয়ে মনে করো 100 মিলিগ্রাম বানাবা। কিভাবে? 5 মিলিগ্রাম তুমি ট্যাবলেট মানে এপিআই অ্যাড করবা 95 মিলিগ্রাম ডাইলুয়েন্টস এর সাথে। ডাইলুয়েন্টের কাজ হচ্ছে জাস্ট ভলিউম বাড়ানো, তার মানে হচ্ছে ওই 95 মিলিগ্রাম এপিআই বা ডাইলুয়েন্ট, সরি এপিআই না, 95 মিলিগ্রাম ডাইলুয়েন্টের কাজ হচ্ছে কি ওই 5 মিলিগ্রাম এপিটাকে ক্যারি করা। তার কাজ এটুকুই, তার কাজ অন্য কিছুই না, যে তুমি জাস্ট ওই 95 এর সাথে 5 মিলিগ্রাম অ্যাড করে দিবা যাতে করে তুমি এটাকে সুন্দর করে পাঞ্চ করে ট্যাবলেট বানাইতে পারো। এছাড়া আর কোনো অবজেক্টিভ তোমার এখানে নাই। সো ডাইলুয়েন্ট গুলো মেইনলি আমরা এই জন্য ইউজ করি। বুঝছি তো ডাইলুয়েন্ট কি জিনিস, ডাইলুট করতে ইউজ করি জাস্ট। কোনো তোমার একটা ওষুধের পরিমাণ খুবই কম, এটাকে তুমি হচ্ছে ডাইলুয়েন্ট এড করে পরিমাণটা বাড়াবা, এবং পরিমাণ বাড়ালে তোমার দেখা গেছে যে ওষুধটা বা ট্যাবলেটটা বানানো তোমার জন্য ইজি হবে। অল্প একটু অ্যামাউন্টকে তুমি ট্যাবলেটে কনভার্ট করতে পারবা না। কি কি জিনিস আমরা এবং এখানে প্রপার্টিজ, আইডিয়াল প্রপার্টি যদি বলি, দেখো আইডিয়াল প্রপার্টি এক্সিপিয়েন্টের ক্ষেত্রে যা ছিল ওইগুলোর অনেকগুলাই হচ্ছে এখানেও চলে আসছে। ডাইলুয়েন্টের মানে কি আইডিয়াল প্রপার্টি কি কি হওয়া উচিত, যেমন এটাকে অবশ্যই নন টক্সিক হইতে হবে, কমার্শিয়ালি অ্যাভেলেবল হইতে হবে, কস্ট কম হইতে হবে, এবং ফিজিক্যালি তাকে কেমিক্যালি স্টেবল হইতে হবে। এপিআই এর সাথে তার কোনো ইন্টারাকশন থাকা যাবে না, এবং মাইক্রোবস গুলো থাকা যাবে না। মানে এই যে দেখো
কালার ঠিকঠাক হইতে হবে। দেখা গেছে ডাইলুয়েন্টের কালার এমন, তুমি এটাকে এপিআই এর সাথে অ্যাড করার পর একটা বিচ্ছিরি টাইপ কালার তৈরি করছে, সো এটা দেখতে সুন্দর লাগবে না। সো এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি আইডিয়াল প্রপার্টি। যদি বলি ডাইলুয়েন্টের, তাহলে ডাইলুয়েন্টের আইডিয়াল প্রপার্টিজ হচ্ছে এগুলা। ডাইলুয়েন্ট আমরা কেন ইউজ করি? ডাইলুয়েন্টের কাজ হচ্ছে মেইনলি আমরা ভলিউম বাড়াইতে। ফার্স্টে যদি বলি তাহলে আমরা ডাইলুয়েন্ট ইউজ করি খুব ভলিউম বাড়ানোর জন্য, ডাইলিউট করার জন্য, অল্প একটু অ্যামাউন্টের ড্রাগকে বেশি অ্যামাউন্টে কনভার্ট করার জন্য। তারপরে যেটা হয় সেটা হচ্ছে কোহেশন। তার মানে হচ্ছে পার্টিকেল, যেমন ট্যাবলেট তৈরি, যখন তুমি পাঞ্চ দিয়ে প্রেসার দিয়ে ট্যাবলেট বানাচ্ছ, তখন ট্যাবলেটের যে পার্টিকেল গুলো আছে সেই পার্টিকেল গুলোর মধ্যে কিন্তু একটা কি ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। তা না হলে তো ট্যাবলেট তুমি দেখা গেছে পাঞ্চ দিয়ে বানালা, একটু পরে দেখা গেল ট্যাবলেট ভেঙে ওইখানেই ভেঙে পড়ে আছে, মানে তাদের মধ্যে বন্ডিংটা ঠিক হয়নি। তো এই যে কোহেসিভ প্রপার্টিজ, কোহেশন তো আমি পড়াইছিলাম তোমাদেরকে মনে হয় ল্যাবে, যে কোহেশন মানে হচ্ছে সিমিলার টাইপের পার্টিকেলের মধ্যে যে অ্যাট্রাকশন, সেটাকে আমরা বলি হচ্ছে কোহেশন বলি। সো এই কোহেশনটাকে ইনক্রিজ করতেও হচ্ছে ডাইলুয়েন্ট সাহায্য করে, এবং ফ্লো প্রপার্টি ইনক্রিজ করতেও সাহায্য করে। যে ডাইলুয়েন্টটা হচ্ছে ড্রাগের ফ্লো করতে, যেটা ফ্লো প্রপার্টি অলরেডি আমরা জানি যে ফ্লো প্রপার্টি কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ফ্লো প্রপার্টির উপরে ডোজেস ইউনিফর্মিটি ডিপেন্ড করে। তার মানে হচ্ছে যে ডোজ ভ্যারিয়েশন হবে না, একটাতে 500 মিলিগ্রাম হবে, 600 মিলিগ্রাম হয়ে যাবে না, আবার একটাতে 400 মিলিগ্রাম হয়ে যাবে না, সবগুলোই 500 মিলিগ্রাম বা এর আশেপাশেই থাকবে। 5% ইরোরে থাকবে আর কি, এত বেশি ডেভিয়েশন হবে। এক্সাম্পল যদি বলি তাহলে ডিপেন্ডিং অন কেমিক্যাল প্রপার্টিজ, এটা হচ্ছে দুই ধরনের, এটা হচ্ছে অর্গানিক, ইনঅর্গানিক। অর্গানিকের উদাহরণ উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে শিখতে হবে যে যদি কেউ জিজ্ঞেস করে যে কয়েকটা ডাইলুয়েন্টের নাম বলো যেগুলো আমরা ডাইলুয়েন্ট হিসেবে ইউজ করি, যেমন ল্যাকটোজ, সুক্রোজ, সেলুলোজ, এটা হচ্ছে অর্গানিক টাইপের হচ্ছে ডাইলুয়েন্ট। তারপর ইনঅর্গানিকের মধ্যে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, এরা হচ্ছে ইনঅর্গানিক এক্সিপিয়েন্ট বলা যায় বা ডাইলুয়েন্ট বলা যায়। তার মানে হচ্ছে তোমাকে প্রত্যেকটা টাইপের 3-4টা করে জানা লাগবে। তারপর হচ্ছে এবং 3-4টার মধ্যে তুমি হচ্ছে যেমন সুক্রোজ, ল্যাকটোজ, এগুলা খুবই হাইলি ইউজড। সো যেটা বেশি ইউজ হয় এটা সম্পর্কে জানাই ভালো। আর ডিপেন্ডিং অন ওয়াটার সলিবিলিটি যদি বলি তাহলে ওয়াটার সলিবল, ওয়াটার ইনসলিবল, এই দুই ধরনের আছে। ওয়াটার সলিবল হচ্ছে ল্যাকটোজ, সুক্রোজ, আর ওয়াটার ইনসলিবল হচ্ছে স্টার্চ, ক্যালসিয়াম ফসফেট, এক্সেট্রা। তো এরা হচ্ছে মোটামুটি এক্সাম্পল হচ্ছে ডাইলুয়েন্টের। বুঝছি সবাই? এখানে কোনো কোশ্চেন আছে কারো? নো স্যার। ডাইলুয়েন্টটা তো মোটামুটি ক্লিয়ার নাকি? বুঝেছি জি স্যার। স্যার। ওকে, তারপরে যেটা আছে এই যে বাইন্ডার্স। বাইন্ডার্সটা হচ্ছে মেইনলি আমরা অলরেডি বলছি, দেখো এখানে দুইটা ফিগার আছে, একটা হচ্ছে বাম পাশে আর একটা ডান পাশে। বাম পাশের যেটা সেটা হচ্ছে পার্টিকেল সাইজ ছোট, আর ডান পাশের যেটা সেটা হচ্ছে পার্টিকেল সাইজ বড়। এখন বাম পাশের যেটা সেটা হচ্ছে মেইনলি পাউডার, আর ডান পাশের যেটা সেটা হচ্ছে মেইনলি গ্রানুলস। তার মানে পাউডারটার সাথে বাইন্ডার্স, তার মানে বাইন্ডার্স বা অ্যাডহেসিভের কাজ অলরেডি আমরা বুঝতেছি যে বাইন্ডার্স এর কাজ হচ্ছে কি, বাইন্ডার্স হচ্ছে মেইনলি পাউডারকে গ্রানিউলে কনভার্ট করতে সাহায্য করে। তার মানে পাউডার ফর্মকে যদি আমরা বাইন্ডার্স, এটা কাইন্ড অফ হচ্ছে বিভিন্ন ধরনের গাম বা জেলি টাইপ সাবস্টেন্স, যেটাকে আমরা এই পাউডারের সাথে অ্যাড করব, করে হচ্ছে এরকম ছোট ছোট দানায় কনভার্ট করবো, যেটাকে আমরা গ্রানিউল বলতেছি। তার মানে পাউডারের পার্টিকেল সাইজ ছোট, গ্রানিউলের পার্টিকেল সাইজ বড়। এবং পাউডারের পার্টিকেল সাইজের এখানে একটা রেঞ্জ দেওয়া আছে 1.25 টু 1.75 মাইক্রোমিটার, আর গ্রানিউলস গুলো হচ্ছে 2 to 4 মাইক্রোমিটার। এবং এদের ফ্লো প্রপার্টি অবশ্যই এই পাউডারের চেয়ে ফ্লো প্রপার্টি বেশি হবে, এটা তো আমরা দেখেই বুঝতেছি তাই না, যে এরা বেশি ফ্লো করবে, গড়ায় যাবে এদের চাইতে। ঠিক আছে, আচ্ছা। এখন গ্রানুলেশন কি জিনিস? গ্রানুলেশন হচ্ছে পাউডার থেকে গ্রানুল তৈরির যে প্রসেস, সেটাকে আমরা বলি হচ্ছে গ্রানুলেশন। এবং এখানে দুই ধরনের গ্রানুলেশন প্রসেস আছে, একটা হচ্ছে ওয়েট গ্রানুলেশন আর একটা হচ্ছে ড্রাই ড্রাই গ্রানুলেশন। ঠিক আছে, এখন ওয়েট গ্রানুলেশনের ক্ষেত্রে দেখা গেছে কি করা হয়, যে ড্রাই প্রাইমারি যে পাউডার আছে সে পাউডারের সাথে হচ্ছে বিভিন্ন ধরনের গ্রানুলেটিং ফ্লুইড ইউজ করা হয়। তার মানে এখানে কোনো লিকুইড সাবস্টেন্স ইউজ করা হয়। পাউডারের সাথে তুমি হচ্ছে ফ্লুইড অ্যাড করবা, অ্যাড করে হচ্ছে ওইটাকে গ্রানুলে কনভার্ট করবা। আর ড্রাই গ্রানুলেশনের ক্ষেত্রে যেটা হয় সেখানে কোনো ধরনের ফ্লুইড ইউজ করা হয় না। এখানে যেটা করা হয়, শুরুতে এই পাউডারটাকে, আমি যদি উপরে যাই, এই পাউডারটাকে প্রেসার দেওয়া হবে। বাম পাশে যে পাউডারটা আছে সেটাকে প্রেসার দিয়ে কেক তৈরি করা হবে। যখন এটাকে তুমি প্রেসার দেবে এটা কি হবে? কেক হয়ে যাবে না? শক্ত হয়ে যাবে না? মনে করো খুব জোরে প্রেসার দিলে দেখা গেল কি হয়ে যাবে? এটা কি পাউডার থাকবে? থাকবে না। না স্যার। এটা কি হয়ে যাবে? কেক ফর্ম করবে। পরবর্তীতে ওই কেকটাকে তুমি আবার কি করবা? ভাঙবা, গ্রাইন্ডিং মেশিন বা ব্লেন্ড, মনে করো ব্লেন্ডার দিয়ে তুমি ভাঙবা।
বাংলায় দেখা গেছে যে তার আগের যে পার্টিকেল ছিল পিচ্ছি পিচ্ছি ওইগুলা কি আর ওইরকম থাকবে, তার চেয়ে একটু বড় হয়ে যাবে না? জি স্যার। পুরোপুরি কিন্তু গুঁড়া হবে না, মানে আগের Yes, sir. ফর্মে যাবে না। যখন এটাকে প্রেসার দিয়ে ফর্ম করলা কেকটাকে আবার বাংলা, সে কিন্তু পুরোপুরি আগের গুঁড়ো হয়ে যাবে না আগের মতো। সে দেখা গেছে তার চেয়ে একটু বড় পার্টিকেল সাইজ বিশিষ্ট হবে। সো এই যে প্রসেসটা, এখানে কিন্তু আমরা কোনো ধরনের ফ্লুইড ইউজ করি নাই, জাস্ট আমরা কি ইউজ করছি, আমাদের মানে টোটালি ড্রাই প্রসেসের মাধ্যমে করছি। সো এটাকে আমরা বলি হচ্ছে ড্রাই গ্রানুলেশন। আর ওয়েট গ্রানুলেশন উদাহরণ হচ্ছে ওই যে পিঠা তৈরির সময় আমরা পানি দিয়ে যে ময়দাতে, তার মানে ওখানে আমরা কি করতেছি, একটা লিকুইড ইউজ করতেছি। সো এটা হচ্ছে মোটামুটি দুইটা প্রসেস গ্রানুলেশনের। আর কেন আমরা গ্রানুলেশন করি? ফ্লো প্রপার্টি ইনক্রিজ করার জন্য। ফার্স্ট, যে পাউডারের চাইতে গ্রানুলার ফ্লো প্রপার্টি বেশি, দ্যাটস ওয়াই আমরা গ্রানুলেশন করি। আর সেকেন্ড থিং যেটা, সেটা হচ্ছে পাউডারের ভিতরে যে আমরা বলছি অলরেডি যে ট্যাবলেট তৈরির ক্ষেত্রে যে পার্টিকেল পার্টিকেল ইন্টারেকশন, যেটাকে আমরা কোহেসিভনেস বলছি, এই কোহেশন যে প্রপার্টিটা, হ্যালো। স্যার চলে গেছে। ওকে। হ্যালো, জি স্যার। আমার কথা কি শোনা স্যার যাচ্ছে? আটকে সবাই গেছিল শুনতে? স্যার হ্যাং হয়ে গিয়েছিল। স্যার মাঝে কেটে গেছিল। আচ্ছা, এখন শুনতেছো তো নাকি? জি স্যার। আ- আচ্ছা, জি এইটা তো স্যার। অবজেক্টিভ তো শুনছো নাকি, যে ইনকর্পোরেটিং বাইন্ডার্স? আচ্ছা, আর বাইন্ডার্স এর এক্সাম্পল যদি দেখি তাহলে পাউডার ফর্মে বাইন্ডার্স আছে হচ্ছে যেমন সেলুলোজ, মিথাইল সেলুলোজ, সেলুলোজ জাতীয় জিনিসগুলোকে আমরা বাইন্ডার্স হিসেবে ইউজ করতে পারি। এবং সলিউশন বাইন্ডার্স এর উদাহরণ হচ্ছে যেমন জিলাটিন, হাইড্রোক্সি প্রোফাইল মিথাইল সেলুলোজ স্টার্স। এবং ন্যাচারাল বাইন্ডার্স এর এক্সাম্পল হচ্ছে একাশিয়া, ট্রাগাকান্থ। এরা এরা হচ্ছে মেইনলি, তুমি যখন ল্যাবে কাজ করবা, টেকনোলজি ল্যাবে, দেখবা হচ্ছে এরা আঠা আঠা জাতীয় হয়। যখন তুমি এদের সাথে একটু পানি দিয়ে দিবা, দেখবা এরা হচ্ছে আঠালো একটা সলিউশন টাইপ ফর্ম করে, থকথকে টাইপ। তো এই জিনিসগুলো হচ্ছে মেইনলি আমরা বাইন্ডার্স হিসাবে ইউজ করি। সো দ্যাটস অল ফর টুডে। আই থিংক এভরিথিং ইজ ক্লিয়ার। নেক্সট দিন হচ্ছে আমরা এর পরের স্লাইড বা পরের লেকচারে যাব। সো এখানে কোনো কোশ্চেন আছে ফ্রম টুডেজ লেকচার? ইজি জিনিস, পড়লে বুঝে যাবা আই থিংক, বাট তারপর যদি কেউ মনে করো যে আমি এই টপিকটা একটু কম বুঝছি, দেন আই উইল গো ফর ইট। কোশ্চেন নাই কারো? স্যার হুম। স্যার আমরা যখন একটা স্যার 500 মিলিগ্রামের কোনো ট্যাবলেট বানাবো স্যার, তখন তো তার এমনিতে এক্সিপেন্ট লাগিয়ে তার ওয়েট হবে স্যার বেশি হবে, অবশ্যই 600 বা 700 হুম এরকম হুম যেতে হুম পারে। তখন কি হুম স্যার হুম তাকে আমরা ডাইলুয়েন্ট বলবো না, যে এক্সিপেন্টটা ইউজ করব? 500 মিলিগ্রামের ডাইলুয়েন্ট আমরা ইউজ করি না নর্মাল। ডাইলুয়েন্টস ইউজ করি মেইনলি যাদের পরিমাণ খুবই সামান্য, তাদের জন্য। তাহলে স্যার সেগুলো ডাইলুয়েন্ট না, মানে যেগুলো বেশি ওই অ্যামাউন্টে থাকে স্যার। ডাইলুশন না, তুমি যেটা বলতে চাচ্ছ, তোমার কোশ্চেনটা আমি বুঝতে পারছি মেবি। দেখো, তুমি বলতে চাচ্ছ যে 500 মিলিগ্রামকে যেহেতু আমরা 560 বা 600 মিলিগ্রামের কাছাকাছি নিয়ে যাচ্ছি, জি স্যার। তাহলে ওই ক্ষেত্রে তো আমরা অন্য এজেন্ট গুলা দিয়েও অ্যাড করতেছি, জি অন্য স্যার। এজেন্ট গুলো অ্যাড করেও ডাইলুট করতেছি, তাই না? জি। তাহলে কি ওইগুলাকে আমরা ডাইলুয়েন্ট বলবো না? তোমার কথা হচ্ছে এটা? জি স্যার। আচ্ছা, ওই ক্ষেত্রে মেইনলি হচ্ছে আমরা যে যে জিনিসগুলো ইউজ করি ওইগুলোর পারপাস কিন্তু ডাইলিউশন না। যেমন তুমি 500 মিলিগ্রামের ট্যাবলেটে তুমি কিন্তু যেই যে, সে ফর এক্সাম্পল তুমি হচ্ছে মনে করো ল্যাকটোজ ইউজ করছো, ল্যাকটোজ না সরি, তুমি মনে করো সুক্রোজ ইউজ করছো, তো সুক্রোজটা তোমার ওইখানে দেখা গেছে যে তুমি সুইটেনিং এজেন্ট হিসেবে ইউজ করছো, ডাইলুয়েন্ট হিসেবে না। এবং তুমি সুক্রোজটাকে কিন্তু ওইখানে অল্প একটু অ্যামাউন্ট ইউজ করছো, সে ফর এক্সাম্পল 5 মিলিগ্রাম। তুমি 500 মিলিগ্রামের সাথে 5 মিলিগ্রাম সুক্রোজ এড করছো, সো সুক্রোজটা কিন্তু ওইখানে ডাইলুশনের কাজ করতেছে না, সে এখানে সুইটেনিং এজেন্ট হিসেবে কাজ করতেছে। সিমিলার ওয়েতে তুমি ডিসইন্টিগ্রেটিং এজেন্ট হিসেবে 10 মিলিগ্রাম অন্য একটা জিনিসকে অ্যাড করছো, তো সেলুলোজ অ্যাড করছো সে ফর এক্সাম্পল, বা হাইড্রোক্সি প্রোফাইল মিথাইল সেলুলোজ অ্যাড করছো ডিসইন্টিগ্রেটিং এজেন্ট হিসেবে, সেখানেও তুমি কিন্তু ওইটাকে 10 মিলিগ্রাম অ্যাড করতেছো। তার মানে ওইখানে তুমি ডাইলুয়েন্টটাকে তুমি যখন ডাইলুয়েন্ট হিসেবে ইউজ করতেছো, তখন কিন্তু তুমি প্রায় 100 মিলিগ্রাম বা 200 মিলিগ্রাম, তো তার মানে তুমি ওইখানে অনেক অ্যামাউন্ট অ্যাড করতেছো জাস্ট বিকজ তোমার সোল ইন্টেনশন হচ্ছে ওইখানে তোমার ভলিউম বাড়ানো। তার মানে তুমি কোন ভলিউমে অ্যাড করতেছো। এখন তুমি বলতেছো, তুমি যদি এটা বলতে চাও যে কম্বাইন্ডলি তো সবাই ডাইলুট করতেছে, বাট ওইখানে ডাইলুশন তো দরকার নাই। মানে পারপাস দেয়, আমরা কিন্তু বলছি শুরুতেই যে ক্লাসিফিকেশন ইজ বেসড অন অবজেক্টিভ। আমরা এখানে দেখো একটা লেখা আছে যে বেসড অন অবজেক্টিভস অফ এডিশন।
এইটার বেসিসে আমরা এটাকে এই ক্লাসিফিকেশনে ভাগ করছি যে এই যে এখানে ডাইলুয়েন্টস দেখো, এটা কিন্তু অবজেক্টিভের উপর যে তুমি কোন পারপাজে অ্যাড করতেছো তার উপর বেস করে হচ্ছে এদেরকে এই ক্লাসে ভাগ করছি আমরা। কথা বুঝছি? জি স্যার। তোমার ডাইলুয়েন্ট যখন তুমি যদি ডাইলুয়েন্টের অবজেক্টিভ অ্যাড করো তখন কিন্তু তোমার অনেক ভলিউম অ্যাড করতে হবে, তো তখন কিন্তু তোমার অবজেক্টিভটাই থাকতেছে ডাইলুশন। ঠিক আছে? জি স্যার। এবং ওইটা তো খুবই, তুমি ডাইলুশন কিভাবে মানে ওই ডাইলুশনটাকে তুমি তো তোমার ডোজের চাইতে তুমি 500 মিলিগ্রাম প্যারাসিটামল তার সাথে তুমি মনে করো 50-60 মিলিগ্রাম অন্য জিনিস অ্যাড করছো, তো ওই এপিআই এর ভলিউমের চাইতে তোমার ডাইলুয়েন্টের ভলিউম কিন্তু অনেক কম, তো ওইটাকে ডাইলুশন হিসেবে আসলে কাউন্টেবল করা হয় না। জি স্যার। নেক্সট দিন হচ্ছে আমরা ডিসইন্টিগ্রেটিং এজেন্ট নিয়ে কথা বলবো, এবং ইন্টারেস্টিং এই চ্যাপ্টার, খুব বোরিং লাগার কথা না, খুব একটা মজার জিনিস। জাস্ট এই জিনিসগুলোর নাম একটু মনে রাখতে হবে আর কি, কোনটার এক্সাম্পল কি। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার ট্যাবলেটে যখন স্যার আমরা লেখা থাকে 500 মিলিগ্রাম বা 10 mg এরকম লেখা থাকে স্যার, সেটা শুধু এপিআই স্যার নাকি এক্সিপেন্ট সহ? এপিআই লেখা থাকে, শুধু এক্সিপেন্ট লেখা থাকে না। জি স্যার। আমরা হালকা ধারণা পাইছিলাম স্যার ইনঅর্গানিক 2 তে স্যার এই জিনিসটা। এই জিনিসগুলো ইনঅর্গানিক 2 তে পড়ানোর কথা, আমিও পড়াইছি ইনঅর্গানিক 2 ফার্স্ট সেমিস্টার, মানে আমার জব লাইফের প্রথম সেমিস্টারে। ওখানে তো তোমার মেইনলি ডাইলুয়েন্ট, তারপর হচ্ছে লুব্রিক্যান্ট, গ্লাইডেন্ট, অ্যান্টি অ্যাডহারেন্ট, এই জিনিসগুলো সম্পর্কে পড়ানো হয়েছে আর কি। জি স্যার। এখানে আরো জি ডিটেইল স্যার। পড়ানো। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে পড়ো, আমার কথা হচ্ছে পড়ো, পড়লে না বুঝলে জিজ্ঞেস করবা। হ্যাঁ, কে যেন জিজ্ঞেস করতেছিল, কি যেন? স্যার প্রেসক্রিপশন স্লাইডটা স্যার ওপেন হয় না স্যার, মানে স্লাইডটা ওপেন কি করছি নামে না, বা না অন হয় না? অন হয় না স্যার, নামে তো? স্যার কিন্তু অন হয় না স্যার। তোমাদের কারো কাছে আছে প্রেসক্রিপশন স্লাইডটা? জি স্যার আছে জি স্যার। স্যার। ওকে, ওর সাথে একটু শেয়ার করে দেন। আর তুমি যদি তারপর না পাও, ঠিক আছে, নয় তুমি আমাকে নক দিও, আমি তোমাকে দিয়ে দেবো, মেল করে দেবো। তো তোমাদের স্যার ডাউনলোড হচ্ছে করতেছি কিন্তু স্যার ওপেন হয় না। ওই তো যাদের কাছে আছে তাদেরটা তো অন হয়, সো ওরা তোমাকে আরে ভাই, দিলে ওটা ওপেন করার সময় একটা ওকে দিতে হবে। ওকে, দেখবে একটা ওয়ার্নিং আসে, ওটা ওকে করে দিলে ওপেন হবে। ওকে, আমি হচ্ছে রেকর্ডিংটা অফ ওকে করে কোনো দিচ্ছি।